নদীটা যেখানে ধনুকের মতো বাঁকি আছে সেইখান হইতে গ্রামটার শুরু। মস্ত বড় গ্রামটা, তার দিনের কলরব রাতের নিশুতিতেও ঢাকা পড়ে না। দক্ষিণ পাড়াটাই গ্রামের মালদের। শৈশব থেকে কৈশোর, যৌবন থেকে বার্ধক্য, গপ্প শুনতে কার না ভালো লাগে। আর যদি সেই গপ্প হয়ে ওঠে একান্ত নিজের গপ্প। চলুন স্মৃতির পাতাকে একটু উস্কে দিয়ে শুনি বৈঠকখানার গপ্প। দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, আমি তনুময়, আর আপনারা শুনছেন বৈঠকখানার গপ্প। আজকের নিবেদন অদ্বৈত মল্লবর্মণের সেই বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। উপন্যাসটিকে লেখক 4টি পর্বে ভাগ করেছেন। প্রতিটি পর্বে আবার রয়েছে 2টি করে খণ্ড। লেখকের বিভাজন অনুযায়ী উপন্যাসটিকে আপনারা ধারাবাহিকভাবে শুনতে পাবেন। চলুন শুরু করি। তিতাস একটি নদীর নাম, 2য় পর্ব, প্রবাস খণ্ড। তিতাস নদীর তীরে মালদের বাস। ঘাটে বাঁধা নৌকা, মাটিতে ছড়ানো জাল, উঠানের কোণে গাবের মটকি, ঘরে ঘরে চরকি, টেকো, তগলি, সুতা কাটার, জাল বোনার সরঞ্জাম, এইসব নিয়েই মালদের সংসার। নদীটা যেখানে ধনুকের মতো বাঁকি আছে সেইখান হইতে গ্রামটার শুরু। মস্ত বড় গ্রামটা, তার দিনের কলরব রাতের নিশুতিতেও ঢাকা পড়ে না। দক্ষিণ পাড়াটাই গ্রামের মালদের। মাঘ মাসের শেষ তারিখে সেই মালোপাড়াতে একটা উৎসবের ধুম পড়িল। এটা কেবল কুমারীদের উৎসব, নাম মাঘমণ্ডলের ব্রত। এ পাড়ার কুমারীরা কোনো কালে অরক্ষণীয়া হয় না। তাদের বুকের উপর ঢেউ জাগিবার আগে মন যখন থাকে খেলার খেয়ালে রঙিন, তখনই একদিন ঢোল সানাই বাজাইয়া তাদের বিবাহ হইয়া যায়। তবু এই বিবাহের জন্য তারা দলে দলে মাঘমণ্ডলের পূজা করে। মাঘ মাসের 30 দিন তিতাসের ঘাটে প্রাতঃস্নান করিয়াছে। প্রতিদিন স্নানের শেষে বাড়িতে আসিয়া ভাঁটফুল আর দুর্বা দলে বাঁধা ঝুটার জল দিয়া সিঁড়ি পুজিয়াছে, মন্ত্রপাঠ করিয়াছে। লও লও সুরুজ ঠাকুর, লও ঝুটার জল, মাপিয়া জুকিয়া দিব সপ্ত আজল। আজ তাদের শেষ ব্রত। তরুণ কলা গাছের 1 হাত পরিমাণ লম্বা করিয়া কাটা ফালি বাঁশের সরু শলাতে বিঁধিয়া ভিত করা হয়। সেই ভিতের উপর গড়িয়া তোলা হয় রঙিন কাগজের চৌয়ারি ঘর। আজিকার ব্রত শেষে ব্রতিনীরা সেই চৌয়ারি মাথায় করিয়া তিতাসের জলে ভাসাইবে। সঙ্গে সঙ্গে ঢোল কাঁসি বাজিবে, নারীরা গীত গাহিবে। দীননাথ মালোর মেয়ে বাসন্তী পড়িল বিষম চিন্তায়। সব বালিকারই কারো দাদা কারো বাপ চৌয়ারি বানাইতেছে। ফুলকাটা, ঝালরওয়ালা, নিশান উড়ানো কত সুন্দর সুন্দর চৌয়ারি। সংসারে তার একটি ভাইও নাই যে কোনো রকমে একটা চৌয়ারি খাড়া করিয়া তার মাঘ ব্রতের শেষ দিনের অনুষ্ঠানটুকু সফল করিয়া তুলিবে। বাপের কাছে বলিতে গিয়াছিল, কিন্তু বাপ গম্ভীর মুখে আগুন ভরা মালসা, টিকা তামাক ভরা বাঁশের চোঙা আর দড়ি বাঁধা কলকেওয়ালা হুঁকো লইয়া নৌকায় চলিয়া গিয়াছে। কাঠায় লাগিয়া কাল তার জাল ছিঁড়িয়াছে। আজ সারা দুপুর বসিয়া গড়িতে হইবে। মেয়ের এই মর্মবেদনায় মার মন দয়ার্দ্র হইল। তার মনে পড়িয়া গেল কিশোর আর সুবলের কথা। 2টি ছেলেতে গলায় গলায় ভাব। এইটুকু বয়সেই ডানপিটে বলিয়া পাড়াতেও নাম করিয়াছে। বাসন্তীর মার ভালোই লাগে এই ডানপিটে ছেলেদের। ভয় ডর নাই, কোনো কাজের জন্য ডাকিলে উড়িয়া আসে। মা বাপ মানা করিলেও শোনে না। বিশেষত কিশোর ছেলেটি অত্যন্ত ভালো।
যেমন ডানপিটে তেমনি বিবেচক। বাসন্তীর মার আহ্বানে কিশোর আর সুবল বাসন্তীদের দাওয়ায় বসিয়া এমন সুন্দর চৌয়ারি বানাইয়া দিল যে যারা দেখিল তারাই মুগ্ধ হইয়া বলিল, বাসন্তীর চৌয়ারি যেন রূপে ঝলমল করিতেছে। নিশানে ঝালরে ফুলে উজ্জ্বল চৌয়ারিখানার দিকে গর্বভরে চাহিতে চাহিতে বাসন্তী উঠান নিকানো শেষ করিলে তার মা বলিল, উঠান জড়া আলিপনা আকুম। বাবা কিশোর, বাবা সুবল, তোমরা একটা ঘোড়া আর কয়টা পক্ষী আইকা দাও। বাল্যশিক্ষা বই খুলিয়া তাহারা যখন উঠানের মাটিতে হাতি ঘোড়া আঁকিতে বসিল, বাসন্তীর তখন আনন্দ আর ধরে না। সারা মালোপাড়ার কারোর উঠানে হাতি ঘোড়া নাই, কেবল তারই উঠানে থাকিবে। শিল্পীদের অপটু হস্তচালনার দিকে মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া বাসন্তী একসময় খুশিতে হাসিয়া উঠিল। আলিপনার মাঝখানে বাসন্তী ছাতা মাথায় দিয়া একখানা চৌকিতে বসিল। ছাতাখানা সে আস্তে আস্তে ঘুরাইতে লাগিল এবং তার মা ছাতার উপর খই আর নাড়ু ঢালিয়া দিতে লাগিল। হরির লুটের মতো ছেলেরা কাড়াকাড়ি করিয়া সে নাড়ু ধরিতে লাগিল। সবচেয়ে বেশি ধরিল কিশোর আর সুবল। নারীরা গীত গাইতেছে, সখী ওই তো ফুলের পালং রইল, কই কালাচাঁদ আইল। বহুদিনের পুরানো গীত। 7 বছর আগে বাসন্তী যখন পেটে আসে তখনও তারা এই গানই গাহিত উৎসবের এই দিনটিতে। আজও উহাই গাইতেছে। সঙ্গে সঙ্গে দুখাই বাদ্যকর ঢোল ও তার ছেলে কাঁসি বাজাইতেছে। প্রতি বছর একই রকম তালে তারা ঢোল আর কাঁসি বাজায়। আজও সেই রকম বাজাইতেছে। সবই একই রকম আছে। পরিবর্তনের মাঝে কেবল দুখায়ের ঢোলটা আরও পুরানো হইয়াছে, তার ছেলেটা আরও বড় হইয়াছে। বাসন্তীর মাথায় জবজবে তেল, পরনে মোটা শাড়ি। এই কালকের থেকেই যেন আজ তাকে অনেকখানি বড় দেখাইতেছে। এইভাবেই বাসন্তী আরও বাড়িয়া উঠিবে। এভাবেই কিশোরও বড় হইয়া উঠিবে, সুবলও বড় হইয়া উঠিবে। তবে কিশোর ছেলেটি অনেক ভালো, বাসন্তীকে তার পাশেই ঠিক মানাইবে। বাসন্তীর মার চিন্তায় বাধা পড়িল। মেয়ের ডাকে, মা, ও মা, দেখো সুবল দাদা কিশোর দাদার কাণ্ড। আমি চৌয়ারি জলে ছাড়তে না ছাড়তে তারা দুইজনে ধরতে গিয়া কি কাইজ্জা। এ কয় আমি নিমু, হে কয় আমি নিমু। ডরে আর কেউ কাছেও গেল না। শেষে কি মারামারি। আমি কইলাম, দুইজনে মিল্লা বানাইছ, দুইজনেই নিয়া রাইখা দাও, মারামারি করো কেনে। শুইনা কিশোর দাদা ভালো মানুষের মতো ছাইড়া দিল। আর সুবল দাদা করল কি, মাগো মা, 2 হাতে মাথা তুইলা দৌড়। সেদিন মালোপাড়ার ঘাটে ঘাটে সমারোহ। ঢোল সানাই বাজিতেছে, পুরো নারীরা গান গাহিতেছে। দুপুরের রোদে তিতাসের জল চিকচিক করিতেছে। মালোর কুমারীরা আনকরা শাড়ি পরিয়া তেল জবজবে মাথায় চিত্র বিচিত্র চৌয়ারি তুলিয়া জলে ভাসাইয়া দিবার উদ্যোগ করিতেছে। কিন্তু মালোর ছেলেদের তর সইতেছে না। মেয়েরা অনুনয় করিতেছে, এখনই ধৈর না, জলে আগে ভাসাই, তখন ধরিও। সব চৌয়ারি জলে ভাসিল। ছেলেরা দৌরাত্ম্য করিয়া প্রায় সব কটাকেই ধরিল, কাড়াকাড়ি করিয়া ছিঁড়িল এবং ভাঙাচোরা অবস্থায় মাথায় করিয়া বাড়ি ফিরিল। কিন্তু তাহাদের দস্যুতা মুক্ত হইয়া কয়েকখানা চৌয়ারি তিতাসের মন্দ স্রোতে আর মৃদু তরঙ্গে অনেক বাহির জলে চলিয়া গেল। তীর হইতে দেখা গেল যেন জলের উপর এক একটা ময়ূর পেখম ধরিয়াছে। কিন্তু তাহাদের যারা ভাসাইল তারা সুখী হইল কি? ছেলেরাই যদি ধরিতে না পারিল, তবে মেয়েদের উহা ভাসাইবার সার্থকতা কই? কিশোরের জন্য বাসন্তী মনে বড় ব্যথা পাইল। এমন সুন্দর চৌয়ারিটা সে পাইল না, পাইল সুবলে। কিন্তু সে ছাড়িয়া দিল কেন? এমন নির্বিবাদে ভালো মানুষের মতো ছাড়িয়া দিল। কিন্তু মনে যে কষ্ট পাইয়াছে তা ঠিক। মানুষটাই এই ধাঁচের। বন্ধু যেন আর লোকের থাকে না। মানি, বন্ধু নিতে চাইলে কোনো জিনিস
নিজে আঁকড়াইয়া থাকে না, কিন্তু বন্ধুর জন্য চোখ বুজিয়ে ভালো জিনিস এমন ছাড়িয়াও কেউ দেয় না। সুবলের বাপ গগনমালোর কোনো কালে নাও জাল ছিল না। সে সারা জীবন কাটাইয়াছে পরের নৌকায় জাল বাহিয়া। যৌবনে সুবলের মা ভৎসনা করিত, এমন টুলাইনা গৃহস্থী কতদিন চালাইবা, নাও করবা, জাল করবা, সাউকারি কইরা সংসার চালাইবা। এই কথা আমার বাপের কাছে ৩ সত্য কইরা তবে তো আমারে বিয়া করতে পারছ, স্মরণ হয় না কেনে? কিন্তু নিশ্চেষ্ট লোককে ভৎসনা করিয়া ফল পাওয়া যায় না। খাইবা বুড়োকালে পরের লাথি উষ্টা, যেমন মানুষ তুমি। গগন এসব কথায় কর্ণপাত করে নাই। বুড়া কাল যখন সত্যি আসিল তখন বলিত, অখন বুঝিনি। ইহার উত্তরে গগনচন্দ্র বলিত, আমার সুবল আছে, আমি তো করতাম পারলাম না, নাও জাল আমার সুবলে করব, অত ভেন ভেন করিস না। কাজেই সুবলের বাপ যখন মারা যায়, সুবলকে নৌকা গড়িয়া দিয়া যাইতে পারে নাই। সুবল মাথা তলা হইয়া কিশোরের নৌকায় গিয়া উঠিল এবং তার সঙ্গেই জাল বাহিয়া চলিল। নিজের নাওজাল করার কথা আর তার মনেই আসিল না। কিশোর বয়সে তার মাত্র ৩ বছরের বড়। অশৈশব বন্ধু তারা, তাদের মধ্যে ভাব ছিল গলায় গলায়। শৈশবে দুইজনে বর্ষাকালে সাপে ভরা বটের ঝুড়িতে বসিয়া খোপের মধ্য দিয়া বড়শি ফেলিত। শিং মাছের জাল বুনিয়া আধার রাতে বুকজল ভরা পাটক্ষেতের আল ধরিয়া অনেক দূরে গিয়া পাতিয়া আসিত। রাত থাকিতে উঠিয়া শিং মাছ, কই মাছ গাঁথা জাল তুলিয়া আনিত। এসব জালে অনেক সময় সাপ গাঁথা পড়ে, কিন্তু মালোর ছেলেরা তাতে ভয় পায় না। অনেক মালোর ছেলে এভাবে মারা পড়ে, দেখিয়াও ভয় পায় না, কেননা অনেক মরিয়া গিয়াও তারা অনেক বাঁচিয়া থাকে। একদিন দুজনেরই বাপ তাদের পাঠশালায় পাঠাইল। প্রথম দিন তারা চুপচাপ কাটাইল। পরের দিন ভিন্ন পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি করিয়া শিক্ষকের মার খাইল। তারা পরের দিন নিজেদের মধ্যে মারামারি করিয়া শিক্ষকের হাতে যে মার খাইল, তাহার মাত্রা সহনাতীত হইয়াছে বিবেচনা করিয়া দুজনেই একসঙ্গে বাহির হইয়া পড়িল। পাঠশালায় আর গেল না। গুরুজনের মার খাইল, তবু গেল না। বরং সেদিন কিশোর কলা গাছের খোল কাটিয়া চটি জুতার মতো পড়িল। সাথীকে ধমকাইয়া বলিল, হেই শুভলা, দেখ, আমি বৈকুণ্ঠ চক্রবর্তী, তুই আমাকে ভক্তি দে। শিক্ষকের কাকা বৈকুণ্ঠ চক্রবর্তী চটি পায়ে উঠানে রোদে বসিয়া তামাক টানিত, আর পালেরা বণিকেরা পথ চলিতে তাহাকে পা ধরিয়া প্রণাম করিয়া যাইত। কিশোর ইহা লক্ষ্য করিয়াছিল। তারপর একদিন দুজনেরই উপর তাগিদ আসিল, সুতা পাকাও জাল বনো। তিতাস নদীর প্রশস্ত তীর, সেখানে এক দৌড়ের পথ লম্বা করিয়া সুতা মেলিত। বাঁশের চরখিতে কাঠি লাগাইয়া দুইজনে ১ ২ ৩ বলিয়া এমন জোরে পাগ লাগাইত যে কাঠি ভাঙিয়া চরখি কাঁধ হইয়া মাটিতে পড়িয়া যাইত। বর্ষায় যে বটের ঝুড়িতে বড়শি ফেলিত, সুদিনে তারই তলা ছিল গরমের দুপুর কাটাইবার উত্তম স্থান। জাল লইয়া দুজনে সেখানে গিয়া বসিত। জাল পায়ের বুড়া আঙুলে ঠেকাইয়া দুজনেই সমান গতিতে তগলি চালাইত। তাতে জালে অনেক অনেক বাজে গিঁট পড়িত সত্য, কিন্তু বোনা খুব আগাইত। তারপর এক সময়ে কিছুদিন আগে পিছে দুজনেরই নাও জালে হাতে খড়ি হইল। অল্প দিনের মধ্যেই পাকা জেলে বলিয়া পাড়ার মধ্যে তাদের নাম হইয়া গেল। মাছের জো ফুরাইয়া গিয়াছে। মালদের অফুরন্ত চাহিদা মিটাইতে গিয়া দিতে দিতে তিতাস ক্লান্ত হইয়া পড়িয়াছে। দুপুর পর্যন্ত জাল ফেলা জাল তোলা চলিল, কিন্তু একটিও মাছ নৌকায় ফেলিতে পারিল না। জালের হাতায় হ্যাঁচকা একটা টান মারিয়া কিশোর বলিল, জগৎপুরের ডহরে যা শুভলা, ইখানে তো জালে মাছ এক করা গেল না।
কিন্তু ডহরের অতলস্পর্শী জল জালের খুঁটিতে দীর্ণ বিদীর্ণ করিয়াও মাছের হদিস মিলিল না। কিশোর পায়ের তলা হইতে বাঁশের গুঁড়ি ছাড়িয়া দিয়া একটানে বাঁধ খুলিয়া ফেলিল। আচমকা আঘাতে ডহরের নিস্তরঙ্গ জল কাঁপিয়া উঠিল। তার ওই দিকে চাহিয়া কিশোর বলিল, জান বাঁচাইতে চাস তো উত্তরে চল শুবলা। একদিন কয়েকখানা নৌকা সাজিল, উত্তরে যাইবে প্রবাসে। তাদের সঙ্গে কিশোরের নৌকাও সাজিল। তারা পুরানো ছই নতুন করিল, নৌকা ডাঙায় তুলিয়া গাপকালি মাখাইল, জালগুলিকে কড়া গাপ খাওয়াইয়া 3 দিন বিশ্রাম দিল। অতিরিক্ত কিছু বাঁশ আর দড়িদড়াও জোগাড় করিল। কিশোরের বাপ সঙ্গে গেলে বাড়িতে থাকিবার কেউ থাকে না। বুড়া মানুষ, বাড়িতে থাকিয়া সকাল সন্ধে ঘাটে কিনিয়া বেচিয়া যা পাইবে সংসার চালাইবে। আর একজন ভাগীদার দেখা দরকার। কিশোরের বাপ ভাবিয়া দেখিল, 2 জন বালক কোনোদিন বড় নদী দিয়া বিদেশে যায় নাই। সেখানে গিয়া অনেক কথা বলিতে হইবে, বুদ্ধি বিবেচনা খরচ করিতে হইবে। ডাকাতে ধরিয়া জাল ছিনিয়া নিতে চাহিলে সামান্য জাল নিয়া কেবল গরিবকেই মারা হইবে, আর কোনো লাভ হইবে না বলিয়া ডাকাতের মন ভিজাইতে হইবে। একজন বয়স্ক লোকের দরকার। জলের উপর 6 মাস চড়িয়া বেড়াইতে হইবে। তিলকচাঁদ প্রবীণ জেলে, একটু বেশি বুড়া, তা হোক, সঙ্গে 2 জন জোয়ান মানুষ তো রহিল। রাপ তামাক মাখিয়া গুল করিতে করিতে কিশোরের বাপ বলিল, তিলকচাঁদ জানে শুনে, তারে নে। গাঁয়ের নাম সুখদেবপুর, খলার নাম উজানিনগরের খলা, মোড়লের নাম বাঁশিরাম মোড়ল। একদিন উষাকালে 3 জনে নৌকায় উঠিল। বিদায় দিবার জন্য নদীর পাড়ে যারা গেল তাদের সংখ্যা সামান্য। একজন আদবুড়ি কিশোরের মা, আর একজন বাসন্তীর মা, আর তার মেয়ে বাসন্তী, 11 বছরের কুমারী কন্যা। বুড়ি বলিল, অ মাইয়ার মা, জোকার দাও না। বুড়ির ঠোঁটে জোকার বাজে না। বাসন্তীও তার মা জোকার দিল। 1.5 জনের উলুধ্বনি বলিয়া তাহা উষার বাতাসকে কাঁপাইল মাত্র, কলরব তুলিল না। কিশোরের বাপ নদী তীরে যায় নাই, ঘরে বসিয়া ঘন ঘন কেবল তামাক টানিতেছিল। ছেলেকে বিদায় দিয়া ঘরে আসিয়া বুড়ি কাঁদিয়া উঠিল। 5 পীর বদনের ধ্বনি দিয়া প্রথমে লগি ঠেলা দিল তিলক। সুবল হালের বৈঠা ধরিল। তার জোর টানে নৌকা সাপের মতো হিস হিস করিয়া ঢেউ তুলিয়া ঢেউ ভাঙিয়া চলিল। তিলকচাঁদ গলুয়ে গিয়া দাঁড় ফেলিয়াছে, কিন্তু তার দাঁড়ে জোর বাঁধিতেছে না, শুধু পড়িতেছে আর উঠিতেছে। ছয়ের উপর একখানা হাত রাখিয়া কিশোর মাঝ নৌকায় দাঁড়াইয়াছিল। দেখিতেছিল তাদের মালোপাড়ার ঘরবাড়ি গাছপালাগুলি। খুঁটিতে বাঁধা নৌকাগুলি অতিক্রান্ত উষার স্বচ্ছ আলোকেও কেমন অদৃশ্য হইয়া যাইতেছে। অদৃশ্য হইয়া যাইতেছে সারাটি গ্রাম আর গোচরণের মাঠ। অদৃশ্য হইতেছে কালী সীমার ময়দান আর গরিবুল্লার বটগাছ 2টি। জলের উষ্ণতায় শীতের প্রভাতী হাওয়াও কেমন মিষ্টি। গলুইয়ের দিকে আগাইয়া গিয়া কিশোর বলিল, যাও তিলক, তামুক খাও গিয়া, দাঁতটা দেও আমার হাতে। তিতাস যেখানে মেঘনাতে মিলিয়াছে সেইখানে গিয়া দুপুর হইল। কিশোর দাঁড় তুলিয়া খানিক চাহিয়া দেখিল, অনুভব করিল মেঘনার বিশালত্বকে আর তার অতলস্পর্শী কালো জলকে। এপারের শক্ত মাটিতে একসময়ে ভাঙন হইয়া গিয়াছে, এখন আর ভাঙিতেছে না, কিন্তু ভাঙনের জয় পতাকা লইয়া দাঁড়াইয়া আছে পর্বতের মতন খাড়া পাট্টা। ছোট ছোট ঢেউয়ে মসৃণ হইয়া রহিয়াছে বড় বড় মাটির ধস। ওপারে অনেক দূরে, যেখানে গড়ার সমারোহ, দেখা যায় সাদা বালির ঢালা রূপালী বিছানা। ভাঙিয়াছে গাছে ছাওয়া জনপদ, গড়িয়াছে নিষ্ফলা ধু ধু বালুচর।
তিলককে ভাত চাপাইতে বলিয়া কিশোর গলুয়ে একটু জল দিয়া প্রণাম করিল, তারপর আবার দাঁড় ফেলিল। সন্ধ্যা হইল ভৈরবের ঘাটে আসিয়া। এখানে কয়েক ঘর মালো থাকে, ঘাটে খুঁটি বাঁধা কয়েকটা নৌকা, পাড়ে বাঁশের উপর ছড়াইয়া দেওয়া কয়েকটা জাল। এখানে সেখানে মাটিতে কালো চারকোনা গর্তে গাবের দাগ, পাশে গাবের মোটকি, গামলা, বেতের ঝুড়ি। দেখিলেই চেনা যায় এখানে মালোরা থাকে। গ্রামের পাশে সূর্য পড়িলেও আকাশে একটু একটু বেলা আছে। নৌকা বাহিলে আরও একটা বাঁক ঘোরা যাইত, কিন্তু সম্মুখে রাত কাটাইবার ভালো জায়গা তিলক স্মরণ করিতে না পারায় কিশোর বলিল, এই জায়গাতেই রাইত থাইকা যাই রে শুভলা। এখান হইতে বাড়িগুলিও দেখা যায়। গ্রাম আগে বড় ছিল। মালদের অনেক জায়গা রেল কোম্পানি লইয়া গিয়াছে। বৃহত্তর প্রয়োজনের পায়ে ক্ষুদ্র আয়োজনের প্রয়োজন অগ্রাহ্য হইয়াছে। তবু এ গাঁয়ের মালোরা গরিব নয়, বড় নদীতে মাছ ধরে, রেলবাবুদের পাশে থাকে, গাড়িতে করিয়া মাছ চালান দেয়। তারা আছে মন্দ না। কিশোর দাদা, ভৈরবের মালোরা কি কাণ্ড করে জাননি? তারা জামা জুতা ভাড়া কইরা রেল কোম্পানির বাবুর বাসার কাছ দিয়ে বেড়ায়, আর বাবুরাও মালোপাড়ায় বইয়া তামুক টানে আর কয়, পোলাপান স্কুলে দাও, শিক্ষিত হও, শিক্ষিত হও। তিলক খেপিয়া উঠিয়া বলিল, হ, শিক্ষিত হইলে শাদী সম্বন্ধ করব কি না? আরে শুভলা, তুই বুঝবি কি? তারা মুখে মিঠা দেখায়, চোখ রাখে মাইয়া লোকের ওপর। ব্যাপারটার মীমাংসা করিয়া দিল কিশোর। হাসিয়া বলিল, না তিলকচাঁদ, না, চোখ রাখে বড় মাছের উপর। যা শোনা যায় তা না। তা হইলে কি যাই না শুই না নগরবাসী এই গাঁয়ে সম্বন্ধ ঠিক করত? কিশোর দাদা, চলো মাইয়ারে একবার দেখা যাই। বাড়ি চিনোনি? বাড়ি চিনি না, কেবল নাম জানি, ডোলগোবিন্দের বাড়ি। মেয়েরা দিনের শেষে জল ভরিতে আসিয়াছে। তলে দেখা গেল কয়েকটি কুমারী কন্যাকে। কিশোর চোখ টিপিয়া বলিল, গিয়া কি করবি? এর মধ্যে থাইকা দেইখা রাখ। সারা রাত সুখে ঘুমাইয়া তারা উষার আলোকে নৌকা খুলিয়া দিল। ভৈরব খুব বড় বন্দর, জাহাজ নোঙর করে, নানা ব্যবসায়ের অসংখ্য নৌকা। কোনো নৌকাই বেকার বসিয়া নাই। সব নৌকার লোক কর্মচঞ্চল। নৌকার অন্ত নাই, কারবারেরও অন্ত নাই। লাভের বাণিজ্যে সকলেই তৎপর, আপন কড়াগণ্ডা বুঝিয়া পাইবার জন্য। যারা পাইয়াছে তারা আর অপেক্ষা করিতেছে না। আগের যারা অবেলায় পাইয়াছে তারা রাতটুকু কাটাইয়া কিশোরের নৌকা খোলার সময়েই নৌকা খুলিয়াছে। বেশিরভাগ গিয়াছে, যেদিক হইতে আসিয়াছে সেই দিকে। কিশোরেরা যাইতেছে সামনের দিকে। বন্দরের এলাকা পর্যন্ত কর্মচঞ্চল। এর সীমা অতিক্রম করতেই দেখা গেল সকল প্রাণস্পন্দন থামিয়া গিয়াছে। বন্দরের কলরব ধীরে ধীরে পশ্চাতে মিলাইয়া গেল। সম্মুখে বিরাট নদী তার বিশালতা লইয়া চুপ করিয়া পড়িয়া আছে। শীতের নদী। উত্তরের হাওয়া সরিয়া গিয়াছে, দক্ষিণের বাতাস এখনো বাহির হয় নাই। নদীতে ঢেউ নাই, স্রোতের বেগও নাই। আছে কেবল শান্ত, তৃপ্ত, স্বচ্ছ, অবাধ জলরাশি। এই অনন্তের ধ্যান ভাঙিয়া, এই প্রশান্তের মৌনতা বিঘ্নিত করিয়া কিশোরের নৌকার দুইখানা দাঁড় কেবল ওঠানামা করিতেছে। এতক্ষণ কুল ঘেঁষিয়া চলিতেছিল। ঢালা বালিরাশির বন্ধা কুল। লোকের বসতি নাই, গাছপালা নাই, ঘাট নাই, কোনোখানে একটি নৌকার খুঁটিও নাই। এমনি নিষ্করুণ নিরালা কুল। রোদ চড়িলে শীত অন্তর্হিত হইল। সুদূরের ইশারায় এই নির্জনতার মাঝেও কিশোরের মনে যেন আনন্দের ঢেউ উঠিল। নদীর এই অবাধ উদার রূপ দেখিতে দেখিতে
অনেক গানের সুর মনে ভাসিয়া উঠিল। অদূরে একটা নৌকা এদিকে আসিতেছে। কিশোর গলা ছাড়িয়া গান জুড়িল। উত্তরের জমিনেরে সোনাবন্ধু হাল চষে, নাঙলে বাইজা ওঠে খুয়া। দক্ষিণামল রায় বায় চন্দ্রমুখ শুকাইয়া যায়, কার ঠাঁই পাইব পানগুয়া। নৌকাটা পাশ কাটাইবার সময় তারা কিশোরের গানের এই পথটি শুনিল। নদীর কিনারা দিয়া গেল বাঁশি বাজাইয়া, পরার প্রীতি মধু লাগে। কুখেনে বাড়াইলাম পা, খেয়া ঘাটে নাইরে না, খেয়া নিরে খাইল লঙ্কার বাঘে। একজন মন্তব্য করিল, বুড়ারে দাঁড় টানতে দিয়া জোয়ান বেটা খাড়াইয়া রইছে, আবার রস কেমন, পরার প্রীতি মধু লাগে। কিশোর আঘাত পাইয়া বলিল, যাও তিলক চাঁদ, তুমি গিয়া ঘুমাইয়া থাকো। তিলক নৌকার মালিকের আদেশ অগৌনে পালন করিল। আবার নির্জনতা, যতদূর দেখা যায় শুধু জল। দাঁড়ের উপর মনের পুলক ঢালিয়া কিশোর বলিল, বার গাঁ দিয়া ধরত দেখি শুভলা, খালি বালু দেখতে আর ভাল লাগে না। ধর কোনাকুনি ধর, পার বাইবি তো ওই পার দিয়া ধর, এই পারে কিচ্ছু নাই। কিন্তু ওপার তখনও চোখের আড়ালে, যা দৃষ্টির বাইরে, তার ওই হাতছানির মায়ায় তারা বিপদে পা দিল। কিশোরের বুক একবার একটু কাঁদিয়াছিল। একটা গান মনে পড়িয়া, মাঝি ভাই তোর পায়ে পড়ি, পার দেখিয়া ধর পাড়ি। কিন্তু শেষের কথাগুলো সুন্দর। পিছের মাঝি ডাক দিয়া কয়, নৌকা লাগাও প্রেম তলায়, হরি বলো তরি খুলো, সাধের জোয়ার যায়। কিশোর নিজের মনকে প্রবোধ দিল। বৈঠার আওয়াজ বেসুরো হইতেছে। দেখিয়া সুবলকেও সাহস দিল, না শুভলা, ডরাইস না। গাঙের ডর মাইজ গাঙে না, গাঙের বিপদ পারের কাছে। বারগাঙে মা গঙ্গা থাকে, বিপদে নাইয়ারে রক্ষা করে। তিলক চাঁদের ঘুম ভাঙিল। বাহিরে আসিয়া দেখে বেলা নাই। নৌকার লক্ষ্য যে তীরের দিকে, সে তীরের ভরসা নাই। পশ্চাতে ফেলিয়া আসিয়াছে যে তীর, তারও ভরসা নাই। শীতের বেলা ফুরাইল তো একেবারেই শেষ হইয়া গেল। নদীর উপর যাও বা একটু আলো ছিল, তাও অদৃশ্য হইল। তারপর তারা কুলহারা হইয়া কেবল মেঘনার বুকেই নিরুদ্দেশ হইল না, আঁধারের বুকেও আত্মসমর্পণ করিল। সুবল বৈঠা রাইখা ছইয়ের ভিতর আসিল। টিমটিমে একটা আলো তিলক জ্বালাইয়াছিল, সেটা রাগ করিয়া নিভাইয়া ফেলিল। তিলক তামাক টানিতেছিল, সে একটানা টানিয়া চলিল। শুধু কিশোর নিরাশ হইল না। সুবলের পরিত্যক্ত হালখানা হাতে লইয়া জোরে কয়েকটি টান দিল। হঠাৎ নৌকাটা কিসের উপর ঠেকিল, ঠেকিয়া একেবারে নিশ্চল হইয়া গেল। আতঙ্কিত হইয়া তিলক বলিয়া উঠিল, আর আশা নাই শুভলা, কুমিরের দল নাও কান্ধে লইয়াছে। আমার মাথা হইয়াছে, নাও আটকাইয়াছে চরে, বাহির আইয়া দেখো না। বাহির হইয়া দেখিয়া তিলক বলিল, ইখানে পাড়া দে। রাত পোহাইলেই দেখা গেল এখানে নদীর বুকে একটুখানি চর জাগিয়াছে। তারই উপরে লোকে নানা জাতের ফসল বুনিয়াছে, চারাগুলিতে ফুল ধরিয়াছে। মাছি মাকড়েরা ইহারই মধ্যে বাসা করিয়াছে। পাকপাখালিরাও খোঁজ পাইয়া সকালবেলাতেই বসিয়া গিয়াছে, মেলার মতো। ভোরের রোদে নৌকা খুলিয়া দুপুর নাগাদ অনেক পথ আগাইয়া তারা পূব পার ধরিল। ঘাটে নৌকা বাঁধা, পাড়ে জাল টাঙানো, সেখানেও একটা মালোপাড়া। চিননি তিলক, এটা কি গাঁও? তিলক চিনিতে পারিল না। ইখানেই নাও রাখ শুভলা, দুপুরের ভাত ইখানেই খাইয়া যাই। হ, খাইবার লইগা তারা তৈয়ার হইয়া রইছে। ভাত খামু নিজের আইন্ধা, পরের আশা করি নাকি। ঘাটে সারি সারি নৌকা বাঁধা, তারই একটার পাশে শুভলা নৌকা ভিড়াইল। একজন নৌকায় বসিয়া ছেঁড়া জাল গড়িতেছিল। কৌতূহলী হইয়া আগন্তুক নৌকার দিকে তাকাইল। মালদের নৌকা, দেখিলেই চেনা যায়। ভিড়িতেই
কোন গ্রামের নৌকা কোথায় যাইবে জিজ্ঞাসা করিল। তারাও জিজ্ঞাসা করিয়া জানিল গ্রামের নাম নয়াকান্দা। 30-40 ঘর মালো থাকে, নয়া বসতি করিয়াছে। আগে ছিল পশ্চিম পারের এক শিক্ষিত লোকের গ্রামে। নদীর পারে যেখানে তারা নৌকা বাঁধিত, জাল ছড়াইত। জমিদার সে জমি তাদের নিকট হইতে জোর করিয়া ছিনাইয়া অন্য জাতের কাছে বন্দোবস্ত দিয়াছে। তাই তারা সেই অবিচারে গ্রাম ছাড়িয়া এখানে আসিয়া নতুন বাড়ি বাঁধিয়াছে। এখানে জমিদার নাই, বেশ শান্তিতে আছে। হাটবাজার দূরে, কিন্তু ঘাটে নৌকা আছে, দেহে ক্ষমতা আছে। তারা দূরকে সহজেই নিকট করিতে পারে। কিশোর মুগ্ধ হইয়া শুনিতে শুনিতে হাতের হুঁকা তার দিকে বাড়াইয়া দিল। আমার হুক্কাও আইতাছে, দাও আগে, তোমারটাই খাই। এই সময়ে একটি ছোট্ট দিগম্বরী হৃষ্টপুষ্ট মেয়ে আসিতেছে দেখা গেল। বাড়ি থেকে হুঁকা লইয়া আসিয়াছে। শরীরের দুলানির সঙ্গে হুঁকাটা ডাইনে বাঁয়ে দুলিতেছে। নৌকার কাছে আসিয়া ডাকিল, বাবু, আমারে তোল। মেয়ের হাত থেকে হুক্কা লইয়া কিশোরের দিকে বাড়াইয়া লোকটি বলিল, আমি খাই তোমার হুক্কা, তুমি খাও আমার ঝিয়ের হুক্কা। আমার ঝি মেয়ের দিকে চাইয়া বলিল, কি গো মা, জামাই দেখছনি, বিয়া দিয়া দেই। কার ঠাঁই? এই বুড়ার ঠাঁই? না, বুড়ার ঠাঁই না। আমার জামাই হইব যমুনার জামাইয়ের মতো সুন্দর, মায় কইছে। তা হইলে এই জামাইয়ের ঠাঁই দেই। কন্যাকর্তা সুবলের দিকে হাতের তগলি বাড়াইল। সুবল কিশোরের দিকে চাহিয়া মুচকাইয়া হাসিল। নাও লইয়া আইছ, নিয়ে যাইবার বুঝি? সুবল বলিল, হ, লইয়া যামু অনেক দূর। এই দেশের কাওয়ার মুখও দেখতে পারবা না। মেয়ের চিন্তিত মুখ দেখিয়া বাপের দয়া হইল। না, আমার মায়ের যাইতে দেবো না, জামাই আমার ঘর জামাই রাখুম। বাড়ি যাইবার সময় লোকটি কিশোরকে বলিয়া গেল, শোনো মালোর পুত, তোমার পাক আমার বাড়িতে হইব। আমার ঝি তোমারে নিমন্ত্রণ করল, কি কও? না, আমরা নাওই রাঁধুম, তুমি খাও কিয়া। রাইতের জালে যাও বুঝি? এখানে রাইতের জাল বাউন লাগে না, বেহানে কটা বিকালে কটা খেই দিলেই হয়। অদৈন মাছ, কত মাছ ধরবায় তুমি? লোকটি মেয়েকে স্নান করাইল, নিজেও স্নান করিল। গামছা পরিয়া কাপড় নিংড়াইয়া কাঁধের উপর রাখিল। তারপর মেয়েকে কোলে তুলিয়া গ্রাম পথে পা বাড়াইল। কিশোরের চোখে ভাসিয়া উঠিল সুন্দর একটি পরিবারের ছবি। যে পরিবারের একটি নারী আছে, একটি নন্দিনী আছে, আর পুরুষকে সারা রাত নদীতে পড়িয়া থাকিতে হয় না। তার মনে একটা ঔদাস্যের সুর খেলিয়া গেল। নির্লিপ্ত কণ্ঠে বলিল, কইরে শুভলা, কি করবে কর, নাও ভাসাইয়া দিমু। কিছুই করিতে হইল না। গলায় মালা, কপালে তিলক একজনকে পল্লী পথে বাহির হইয়া আসিতে দেখা গেল। তার মুখময় হাসি। কোনো ভূমিকা না করিয়াই বলিল, দেখো মালোর পুত, দোহাই তোমার বাপের, আমার ঘাটে যখন নাও লাগাইছ, সেবা না কইরা যাইতে পারবায় না। সবল তার কথা বলার ভঙ্গি, প্রত্যেকটি কথা আত্মপ্রত্যয়ে সুদৃঢ়। কিশোরের মৃদু প্রতিবাদ তৃণের মতো উড়িয়া গেল। খাইতে বসিলে সেই নন্দিনী গর্বিত পাত্রান্বেষী লোকটি বলিল, এই তখনই আমি মনে করছিলাম, আমার হাতে ছাড়া পাইলেও সাধুর হাতে ছাড়ান নাই। তাই ঘাটে কিছু না কইয়া জানাইয়া দিলাম সাধুরে। খাওয়ার পর সাধু ধরিল, আজ রাতটুকু থাকিয়া যাও, একটু আনন্দ করিবার বাসনা হইয়াছে। তিলক বলিল, আমরা তো বাবা গান জানি না, জানো না কোন জায়গাতে বিরাজ করো তোমরা? গ্রামের নাম গোকনঘাট। আমি সেই কথা কই না, আমি কই তোমরা বিরাজ করো বৃন্দাবনে না কৈলাসে, তোমরা কৃষ্ণমন্ত্রী না শিবমন্ত্রী। তিলকের সেই কোন যৌবনকালে গুরুকরণ হইয়াছিল। গুরু তার কানে কৃষ্ণমন্ত্রই দিয়াছে।
যদিও সে দীক্ষা অনুযায়ী কোনো কাজই আজ পর্যন্ত করিয়া উঠিতে পারিল না। তবু গুরুর 3 অক্ষরের মূল মন্ত্র ভোলে নাই। সাধুর প্রশ্নে সে একটুও ইতস্তত না করিয়া বলিল, আমরা বাবা কৃষ্ণমন্ত্রী। এই দেখো, গুরু মিলাইছে। আনন্দ করার গানে তো জানা অজানার উঠে না বাবা, কেবল নামের রূপমাধুরী পান করতে হয়। 16 নাম 32 আখরের মাঝে প্রভু আমার বন্ধন দশায় আছে। শাস্ত্রে কয় বৃন্দাবনে অপ্রাকৃতিক মদনমোহন, বিবর্ত বিলাসের কথা। সে হইল নিত্য বৃন্দাবনের কথা। তিনি লীলা বৃন্দাবনে আসিয়া সুবলাদি সখা আর ললিতাদি সখীসহ আদ্যশক্তি শ্রীমতী রাধিকারে লইয়া লীলা কইরা গেছেন। সেই লীলা বৃন্দাবনে এখন আর তাঁরা নাই, আছেন নিত্য বৃন্দাবনে। সেই নিত্য বৃন্দাবন আছে এই দেহেরই মধ্যে। তবেই দেখো, তাঁরা এই দেহের মধ্যেই বিরাজ করে। তারপর নদিয়া নগরের প্রভু গৌরাঙ্গ অবতারের কথা খান ভাবনা কেনে। পদকর্তা কইছে, আছে মানুষ গোসই, আছে মানুষ গৌরচাঁদের ঘরে, নিগুড় বৃন্দাবনে গোসই আছে মানুষ। এক মানুষ বৈকুণ্ঠবাসী, আর এক মানুষ কালো শশী, আরেক মানুষ গোসই দেহের মাঝেই রসের কেলি করে, নিগুড় বৃন্দাবনে গোসই আছে মানুষ। কথাগুলির অর্থ তিলক কিছু কিছু বুঝিল। কিশোর ও সুবল মুগ্ধ আনুগত্যের দৃষ্টি দিয়া বক্তার কথাগুলি উত্তম রূপে শুনিয়া লইয়া মনে মনে বলিল, এসব তত্ত্বকথা অত্যন্ত শক্ত জিনিস, যে বুঝে সেই স্বর্গে যায়। আমি তুমি পাপী মানুষ, আমরা কি বুঝিব। অনেক রাত পর্যন্ত গান হইল। সাধু নিজে গাহিল, পাড়ার আরও 2-4 জন গাহিল। তিলক ও তাহার জানা উঠান মাটি ঠন ঠন পীড়া নিল সোতে, গঙ্গা মইল জল তিরাসে, ব্রহ্মা মইল শীতে। ঘড়িট ঘয়িংল সাধুর নির্বন্ধাতি সহ্যে, কিশোর আর সুবল গানটি গাহিল। 2 জনে তাহাদের গাঁয়ের সাধুর বৈঠকে শোনা 2-3টা গান গাহিয়া সাধুর চোখে জল আনিল। তাহাদের গান শুনিয়া সাধু মুগ্ধ হইল। ততাধিক মুগ্ধ হইল তাদের সরল সাহচর্যে। মনে মনে বলল, বৃন্দাবনের চির কিশোর তোমরা, কৃষ্ণে তোমাদের গোলকের আনন্দ দান করুক। আমাকে যেমন তোমরা আনন্দ দিলে, তোমরাও তেমনি আনন্দময় হও। পরদিন তারা এখান হইতে নৌকা খুলিল। ছপ ছপ ছলাৎ ছলাৎ শব্দ করিয়া নৌকা 2 তরুণের দাঁড়ের টানে ঢেউ ভাঙিয়া আগাইয়া চলিল। তীরে দাঁড়াইয়া সাধু। নৌকা যত দূরে যাইতেছে তার 2 চোখ জলে ভরিয়া উঠিতেছে। তার কেউ নাই, সকলের মধ্যে থাকিয়াও সে একা। তারা আনন্দ করিতে জানে না, আনন্দ দিতে জানে না। যারা আনন্দ দিতে পারিল, তাকে একটানা দৈনন্দিন তার মধ্যে ফেলিয়া তারা ওই দূরে সরে যাইতেছে। অকুল মেঘনার অবাধ জলরাশির উদার শুভ্র বুকের উপর একটি কালো দাগের মতো ছোট হইতে হইতে তারা এক সময় মিলাইয়া গেল। সাধুর বুক ছাপাইয়া বাহির হইল একটি দীর্ঘ নিঃশ্বাস। তারা দিয়ে গেল অনেক কিছু, কিন্তু নিয়া গেল তার চাইতে অধিক। এইখানে পাড়াটা ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে। বাঁকা অংশ জুড়িয়া স্রোতের আবর্ত এত জোরে পাক খাইয়া চলিতেছে যে তীরে লাগিয়া অমন শক্ত মাটিকেও যেন করাত কাটা করিতেছে। ছিন্নমূল তালগাছের মতো ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে এক একটা অতিকায় মাটির ধস। ভাঙনের এই সমারোহে পড়িয়া পাড়াটা খাড়া উঁচু হইয়া উঠিয়াছে, দেখিলে ভয় হয়। ইহার নিকট দিয়া নৌকা চালাইতে বিপদের আশঙ্কা আছে। যদি একটি ধস ভাঙিয়া নৌকার উপরেই পড়ে, যা স্রোত, আগানো বড় কঠিন, তবু আগাইতে হইবে। সকাল হইতে নৌকা বাহিয়া সুবল দুপুরে খাইয়া ঘুমিয়া পড়িয়াছে। একটানা রাতের জালে যাওয়ার এমনি অভ্যাস। জালে না গেলেও রাতে চোখে ঘুম আসে না, দুপুরের চোখে ঘুম আসে, ঘুমাইতে হয়। তিলক সে কাজ দুপুরের আগেই সারিয়াছে।
হুঁকা হাতে শুইয়াছিল, হাতের হুঁকা হাতেই ছিল। দেখিয়া মনে হইয়াছিল যেন চাহিয়াই আছে, চোখ খোলা, অথচ এরই মধ্যে ঘুমিয়া নিয়াছে। এখন গলুয়ে বসিয়া ঝপঝপ দাঁড় ফেলিতে ফেলিতে জলের দিকে চাহিয়া বলিল, এইবার যা মাছ পড়ব কিশোর, জলের রূপখানা চাহিয়া দেখ। মেঘনার বিশালতা এখানে অনেক কমিয়া গিয়াছে। ভাটিতে থাকিতে এপার হইতে ওপার একটা রেখার মতো দেখা যাইত। এখন উজানে আসিয়া এপারে থাকিয়া ওপারের খড়ের ঘরগুলি পর্যন্ত সুস্পষ্ট দেখা যাইতেছে। বিকেলের ঘুম ভাঙিয়া উঠিয়া সুবল অবাক হইল। তিলক, এটা কোন গাং? কোন গাং আবার, যে গাং দিয়া আসা হইছে? এখানে মেঘনা অত ছোট? যত উজানে যাইবা ততই ছোট। আরও কত উজানে যাইতে হইবে? উজানীনগরের খলা আর কত দূর? সুখদেবপুরের বাঁশিরাম মোড়লের বাড়ি আর কত দূর? আবার ঘুমাইয়া থাকো, একেবারে তার ঘাটে নাও ভিড়াইয়া দিয়া ডাক দিমু হুক্কা হাতে লইয়া। যাও, আর ঠিসারা কইর না। দূরে একখানা ছায়াছন্ন পল্লী, গাছপাতায় সবুজ। তাকে পাশে রাখিয়া যেন অকস্মাৎ নদী টানা ধনুকের মতো বাঁকিয়া সোজা পশ্চিম দিকে অদৃশ্য হইয়াছে। পশ্চিম পাড়ের আড়ালে প্রায় এখান হইতে তাকে আর দেখা যাইতেছে না। বাঁকানো ঢালা পাড়, পড়ন্ত রোদে তার বালিরাশি চিকচিক করিতেছে। সেই বালিঢালা পাড়ের উপর এক স্থানে 10-12খানি বড় বড় খড়ের ঘর। গাছপালা একটিও নাই, কোনোখানে সবুজের চিহ্নমাত্র নাই, কেবল বালি আর কয়েকখানা ঘর, মরুর বালুকায় পান্থনিবাসের মতো। ব্যতিক্রম কেবল সচল অজগরের মতো এলাইয়া পড়া নদীটি। আরও একটু স্পষ্ট হইয়া উঠিলে তিলক তার বৃদ্ধ চক্ষু দুইটির প্রতি অসীম করুণায় কিঞ্চিত আবেগের সঙ্গে বলিল, ওই দেখা যায় সুখদেবপুর, আর ওই উজানীনগরের খলা। কিশোর আর কোনো কথা বলিল না। যেখানটার পরে নদী আর দেখা যাইতেছে না সেই দিকে চাহিয়া রহিল। বাঁশিরাম মোড়লের ঘাটে যখন নৌকা ভিড়িল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। মোড়ল খুব প্রতাপশালী লোক। এখানে নদীর 5 মাইল তার শাসনে। এখানে মাছ ধরিতে হইলে তাঁর সঙ্গে বন্দোবস্ত করিতে হয়। পরদিন সকালে মোড়লের বাড়ি হইতে নিমন্ত্রণ আসিল। দুপুরে তার বাড়িতে সেবা করিতে হইবে। দুপুরে স্নান করিয়া 3 জনে সেখানে উপস্থিত হইল। মোড়লের বাড়িতে 4 ভিটাতে 4টি খড়ের ঘর, সংস্কারাভাবে জীর্ণ। তারই একটার বারান্দায় বসিয়া সে 1 বাক্স রূপার টাকা গুনিতেছে। তার শরীর পাথরের মতো নিরেট, অসুরের মতো শক্ত, রং কালো, বয়স 50-এর উপর, কিন্তু মাংসে চামড়ার বার্ধক্য ধরে নাই। কণ্ঠার 2 পাশের মোটা হাড়ে অজস্র দৈহিক বলের পরিচয়। কিশোর মনে মনে বলিল, তোমার মতো মুনিশের 25টায় 100, তোমার চরণে দণ্ডবত। মোড়ল তখন নতুন জেলেদিগকে অভ্যর্থনা করিয়া বসাইল। নাম তো জানলাম কিশোর, পিতার নাম জানলাম না। পিতার নাম রামকেশব। চিনতে পারছি। তোমরা ক ভাই? ছোট 1 ভাই আছিল, মারা গেছে। তখন আমি একলা। পুত্র সন্তান কি? আমার পুত্র সন্তান আমি। বুঝলাম। বিয়া করছ কই? কিশোর চুপ করিয়া রহিল। কথা বলিল সুবল, এইবার দেশে গিয়া করিবে। সম্বন্ধ নিজ গ্রামেই ঠিক হইয়া আছে। রান্না যা কিছু হইয়াছে সবই বড় মাছের। কিশোরেরা ছোট মাছের জেলে। বড় মাছ একটা মুখে পড়ে না, কেননা এসব মাছ তারা ধরিতে পারে না। কোনোদিন কোনো বড় মাছ পথ ভুলিয়া তাদের জালে আসিয়া পড়িলেও পয়সার জন্য বেচিয়া ফেলিতে হয়। মোড়ল খায় যেমন বেশি, খাওয়ার উপর তার মনোযোগও তেমনি অখণ্ড। খাওয়ার ফাঁকে একবার তার অতিথিদের কথা মনে পড়িল। জাল্লা ভাই, যা খাইবা কেবল হাতের জোরে। কিশোর কোনো উত্তর দিতে পারিল না, কারণ আয়োজনের এত প্রাচুর্যের মধ্যে পড়িয়া তার খুব লজ্জা করিতে লাগিল। রুই মাছের মাথার খানিকটা চিবাইতে চিবাইতে উত্তর দিল তিলক,
কি যে তুমি কও মোড়ল। কিশোরেরও একটা কিছু বলা দরকার, নৌকার মহাজন সে, কিন্তু এসব উত্তর চাতুর্যপূর্ণ ভাষায় দিতে হয়। সে ভাষা কিশোরের জানা নাই। সরল মানুষ সে, তার কথাও সরল। আমার দেশে অত বড় মাছ পাওয়া যায় না, বড় মাছ অত বেশি আমরা খুব কম খাই। শুনিয়া মোড়ল গিন্নি আর এক বাটি মাছ আনিল। কিশোর প্রবল আপত্তি জানাইল, না 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 না। মোড়ল বউ বুদ্ধিমতী, কিশোরের এঁটো পাতে বাটিটা শব্দ করিয়া ঠেকাইল। এবার কিশোরকে মাছগুলি খাইতেই হইবে। মোড়ল বউ লম্বা ঘোমটা টানিয়া পরিবেশন করিয়াছে, মুখ দেখা যায় নাই। মুখ দেখা গেল খাওয়ার পর। তারা বারান্দায় বসিলে যখন পান দিয়া গেল তখন। মোড়ল চৌকির উপর বিরাসনে বসিয়াছে। তাকে ছেলেবেলার গল্পে শোনা হনুমান ভীমাদি কোনো বীরের মতো দেখাইতেছে। কিশোর তাকে চোরা দৃষ্টিতে দেখিতেছে আর ভাবিতেছে। রাগ নাই, অহংকার নাই, মানুষটার আছে কেবল শক্তি। উহার বুকের কাছটিতে একবার বসিতে পারিলে বড় তুফানেও কিছু করিতে পারিবে না। এমন সময় গিন্নি স্বামীর হাতে হুকা দিয়া গেল। একটু পরে পানের বাটা সাজাইয়া আনিয়া চারিজনের মাঝখানে রাখিতেই তার ঘোমটা সরিয়া গেল। কিশোর মুহূর্তের জন্য তার মুখখানা দেখিতে পাইল। শ্যামাঙ্গী ক্ষীণকায়া তরুণী, ভৈরবকায় মহাদেবের পাশে বালিকা বধূ গৌরীকে যেমনটি দেখাইত, এ বউ তার পাশে বসিলে ঠিক তেমনই দেখাইবে। কিশোর চিন্তিত মনে বসিয়া রহিল। মোড়ল বলিল, কি ভাবছ, আমার স্থিরাচার? কিশোর আঘাত পাইল। আমি বুঝি এই ভাবছি? আর কি ভাববা? আমার ঘরে এই ছাড়া আর কেউ নাই। আমার যে ছিল মারা গেছে সে, থাকলে তোমারে লইয়া এখন কত ঠার ঠিসারা করত। মোড়ল, কি জানলা? তোমার দিকে চাহিয়া আমার শিব ঠাকুরের কথা মনে পড়ে। তোমার অত নাম ডাক, কিন্তু বাড়িঘরের ছিরি নাই, তাজ্জবের কথা। মোড়ল তার আয়ত চোখ দুটি মেলিয়া তার স্নিগ্ধ দৃষ্টি কিশোরের চোখ দুটির মধ্যে ডুবাইয়া দিল। আমার মনে পড়ে যে শিবের কথা, সে শিব বুড়া, সকলের দরবারে তার নাম ডাক, কিন্তু ঘরে তার দৈন্যদশা। শিশুর মতো বাধিত হইয়া মোড়ল বলিল, তুমি আমারে শিব ঠাকুর বানাইলা? না জানলা, তুমি আমারে বুড়া শিব বানাইলা। আমার গৌরী বড় ভালো, তারে আবার নাচাইও না। আর আমরা তো শিবমন্ত্রী না, আমরা কৃষ্ণমন্ত্রী। তোমরা কোন দেশের দেশি? জবাব দিল তিলক, বৃন্দাবনের। বুঝলাম, তোমরাও কৃষ্ণমন্ত্রী। কৃষ্ণে মিলাইছে। রাইতে আনন্দ করা চাই, মনে থাকে যেন। এখন একটু গড়াইয়া যাও। উত্তম ভোজন পাইলে তিলকের পেট উঁচু হইয়া ওঠে, নির্লজ্জভাবে অস্তিত্ব সব প্রমাণ করে। উহার সম্বন্ধে সচেতন হইয়া তিলক বলিল, ঠিক কথাই কইছ মোড়ল, যা খাওয়াইছ গড়াইয়াই যাইতে লাগবে, খাড়া হইয়া যাওয়ার ভরসা খুব কম। রসিকতা। মোড়ল শশব্যস্তে প্রতিবাদ করিল, সে কথা কই না জাল্লা, আমি কই পাটি বিছাইয়া দেও, একটু গড়াইয়া লাও, তারপর যাইও। রাইতে আবার উজাগর করতে লাগব। একটা শীতল পাটি বিছাইয়া দিলে গড়াইয়া যাইতে পারি। তুমি জাল্লা বড়া ঢঙি, তোমারে আমার বড় ভালো লাগে। সেদিন তারা আর নৌকাতে ফিরিল না। শীতল পাটিতে গড়াইয়া বিকেলে পাড়া বেড়াইতে বাহির হইল। তিলক বুড়া মানুষ, তার কাপড় হাঁটুর নিচে নামে না, কিন্তু কিশোর সুবল ধুতি পায়ের পাতা অবধি ঢিলা করিয়া কার্তিকের মতো কোমরে গেরো দিয়াছে, কাঁধে চড়াইয়াছে একখানা গামছা। সুবলের বয়সের দোষ, সে শুধু দেখিল কার বাড়িতে ডাগর পাত্রী বিবাহের দিন গুনিতেছে। অনেককে দেখিল এবং সকলকেই মনে ধরিল। ইহাদের বাপ মা সুবলকে লক্ষ্য করিতেছে এবং ওগো ছেলে, যাওয়ার পথে আমার মেয়েকে নিয়া যাইও, বাতাসে ভর করিয়া সুবলের কানে এই কথা পাঠাইতেছে।
ইহা কল্পনা করিয়া সুবল মনে মনে পুলকিত হইয়া উঠিল। কিশোর ভাবিতেছে আর এক রকম কথা। এ গাঁয়ের লোকগুলি কি স্বাস্থ্যবান! নারী পুরুষ ছেলে বুড়ি সকলের গায়েই জোরের জোয়ার বহিয়া চলিয়াছে, আটকায় সাধ্যকার। সকলেরই রং কালো, তবে হালকা রংচটা কালো নয়, তেলতেলে পাথরের সুগঠিত মূর্তির মতো কালো। কিশোরদের গাঁয়ের লোকও বেশিরভাগই কালো, কিন্তু মাঝে মাঝে পরিষ্কার লোকও আছে। নারীরাও অনেকেই কালো, আবার অনেকেরই রং ফর্সা। বাসন্তীর রং তো রীতিমতো ব্রাহ্মণ পণ্ডিতের মেয়ের মতো, কিন্তু এ গাঁয়ের নারী পুরুষ সকলেই কালো। আর একটা ভালো জিনিস কিশোরের চোখে পড়িয়াছে। এখানে ঘরে ঘরে জাল যেমন আছে, তেমনি হালও আছে। প্রত্যেক বাড়িতেই এক পাশে জালের সরঞ্জাম আর এক পাশে হালের সরঞ্জাম। একদিকে আছে গাবের মটকি, জালের পুঁটুলি, দড়াদড়ি, ঝুলি, ডোলা, আর একদিকে নাঙল, জোয়াল, কাঁচি, নিড়ানি, মই। অযত্ন রক্ষিত ঘর দুখানার একখানিতে যেমন দু এক পুরুষের পুরানো জালের পুঁটুলি পুরাতন পঞ্জিকার মতো জমিয়া উঠিয়াছে, তেমনি অন্যখানাতে বিভিন্ন বয়সের গরু বাছুরের ঘাসে ফেনে গোবরে থমথম করিতেছে। ইহাদের জীবন দেবতা আকাশের আদম সুরতের মতো দুই দিকে আঙুল বাড়াইয়া রাখিয়াছে। একদিকে নদী মাছে ভরভর, আর একদিকে মাঠ ফসলে হাসাহাসি। কোনোদিন কোনো অদৃশ্য শয়তান যদি ইহাদের জালের গিঁটগুলি খুলিয়া দেয়, নৌকার লোহার বাঁধগুলি আলগা করিয়া ফেলে, আর নদীর জল চুমুক দিয়া শুষিয়া নেয়, ইহারা মরিবে না। খেতে শস্য ফলাইবে, এক হাতে খেতে শস্য ফলাইবে, আর এক হাতে জালগুলি নৌকাগুলি আগের মতো ঠিক করিয়া লইবে। যথাকালে বর্ষার জল নামিয়া নদীটাকে আবার যৌবনমতি করিয়া দিবে, ইহারা মরিবে না। কিন্তু আমরাও কি মরিব? আমাদের গাঁয়ের মালদের কারো ক্ষেত খামার নাই, কিন্তু তিতাস নদী আছে, তাকে শোষণ করিবে কে? আরে কিশোর, তামুক পাওয়া যায় কই? এক ছিলুম তামুক। তিলক এই বলিয়া কিশোরের ধ্যানভঙ্গ করিল। সন্ধ্যার পর গানের আসর বসিল। প্রথম গান তুলিল তিলক, সুবল গোপীযন্ত্র বাজাইল, কিশোর কেবল হাততালি দিয়া মাথা দুলাইয়া তাল রাখিয়া চলিল। কৃষ্ণমন্ত্রী শিবমন্ত্রী দুই মতের লোকই আসিয়াছে। প্রথমে আসর বন্দনা গাওয়ার পর দেখা গেল এক কোণে কয়েকজন গাঁজার কলকে সাজাইতেছে। তিলক ও জিনিস কালে ভদ্রে গ্রহণ করিয়া থাকে। এবারও এক টান কষিল, নাক দিয়া ধোঁয়া ছাড়িল, তারপর সুবলের দিকে রক্তচক্ষু করিয়া বলিল, বাজাও। সুবল গোপীযন্ত্র পেটে ঘষিয়া তাল ঠুকিল। মোড়ল মাঝ আসরে বসিয়াছিল, তার দিকে হাত বাড়াইয়া তিলক গান জুড়িল, কাশীনাথ যোগিয়া তুমি না ধরো নিরঞ্জন, সদাই জগাও ভূতের মন, ভূত লইয়া করো খেলন, সিঙ্গা ডম্বুর কান্ধে লয়ে নাচিয়া। অপরপক্ষের একজন বলিল, গান বড় বেধারায় চলছে মোড়ল, ইখানে এই গানটা মানাইতো। 1 পয়সার তেল লইলে 3 বাতি জ্বালায়, জেলে বাতি সারা রাতি ব্রজের পথে চলে যায়। মোড়ল নিষেধ করিতে যাইতেছিল, বিদেশি মানুষ ছন্দি ধরো কেনে, কিন্তু তাহার মুখের কথা মুখেই রহিয়া গেল। অনেক দিনের অনভ্যাসের পর তিলকের মগজে গাঁজার ধোঁয়া গিয়াছে, সামলাইতে পারিল না। অনেক কষ্টে মাথা খাড়া করিবার চেষ্টা করিয়া একসময় মোড়লের কোলের উপর এলাইয়া পড়িল। নেত্রীহারা হইয়া কিশোররা আর গান গাহিল না, কেবল শুনিয়া চলিল। বিরোধী দল অনেক রকম গান গাহিবার পর যখন রাধা কৃষ্ণের মিলন গাহিয়া আসর শেষ করিল, তখন মোড়লের একটা লোক বাতাসার হাঁড়ি হাতে আগাইয়া আসিয়া কিশোরকে বলিল, লও। কিশোর স্বপ্নথিতের মতো সচেতন হইয়া হাত পাতিল, তারপর তিলককে ডাকিয়া তুলিল। তিলক যখন চোখ মেলিল, আসরে তখন ভাঙন ধরিয়াছে।